Chalo. So, during our earlier discussion on hydrogen, I had told you that regarding hydrogen, there is a little bit of an issue as to who discovered hydrogen. As you will get the names of three particular scientists, আমরা তিনজন সায়েন্টিস্টের নাম এখানে দেখছি বইতে লেখা আছে, তোমাদের সবার বইতেই লেখা থাকবে। The first one is gas was prepared by Robert Boyle, 1672. Preparation by Robert Boyle. ইয়ারগুলো লাগবে না, হ্যাঁ, ইয়ারের পার্টটা ইজ আননেসেসারি। প্রিপারেশন বাই রবার্ট বয়েল। নেক্সট হচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ, who studied the properties of hydrogen, called it inflammable gas due to its combustible nature. এটা হচ্ছে দেখো অলমোস্ট 100 ইয়ার্স অ্যাপার্ট, এবং রিজন বলেছিলাম যে ওই সময় খুব উইচ হান্টিং হচ্ছিল, তো রবার্ট বয়েল ওয়াজ কিল্ড। হ্যাঁ, তারপরে কেমিস্ট্রি নিয়ে কাজকর্ম খুব কম লোকই করেছিল ফর সে 100 ইয়ার্স। ঠিক আছে, হেনরি ক্যাভেন্ডিশ studied its properties and established its nature. ওটা যে তোমার ইনফ্লেমেবল গ্যাস সেটা এস্টাবলিশ করেছিল, and established its inflammable nature. However, the name was given much later by Lavoisier. It took say around 7 years more. 1783, the gas was named hydrogen, meaning water producer. Was named hydrogen. Hydro means water. Gen means something which generates or produces water. Water producer. Okay. Now tell me something. As far as the three names are concerned, who is primarily considered to be the discoverer of the gas? বলো। হেনরি ক্যাভেন্ডিশ, মাঝের লোকটা। ঠিক আছে, হেনরি ক্যাভেন্ডিশের দেখবে নাম যেটা আছে না, দেখবে অনেক বইতে লেখা আছে ইট ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি ক্যাভেন্ডিশ। অ্যাকচুয়ালি হেনরি ক্যাভেন্ডিশ প্রিপারেশন প্রসেসটা যেটা আছে সেটাকে একটু স্ট্রিমলাইনও করেছিল। ঠিক আছে, হি এস্টাবলিশ দ্যাট দ্য গ্যাস কুড বি প্রিপেয়ার্ড। হি established that the gas could be prepared, by the reaction of a metal with a mineral acid. By the reaction of a metal with acid. Now here lies the more important part. As we are considering the metal acid reaction, we all know particular metals react with particular acids to produce hydrogen. What are these metals normally called? যেগুলো হাইড্রোজেন প্রডিউস করে, বলো বলো, মেটালগুলো কি বলা হয় যেগুলো হাইড্রোজেন প্রডিউস করে নর্মালি? এ বাবা, করে 19টাকে করে দিয়েছি। হ্যাঁ, গুড ইভিনিং ভাই, আমি খেয়াল করিনি তুমি ওয়েটিং রুমে আছো। না, অ্যালকালি মেটালস তো গ্রুপ 1 মেটালকে অ্যালকালি মেটাল বলে। অ্যাক্টিভ মেটালস
active metals. Active metals are metals capable of producing hydrogen when reacted with the mineral acid. Active metals are metals which when reacted with mostly any acid hydrogen গ্রুপে দেওয়া আছে দেখো কি পড়াবো Okay. হ্যাঁ the active metals when reacted with any mineral acid produces a salt with evolution of hydrogen gas. This is very basic information given in most textbooks. There is no issues with this part of the information. Now, thing is that, as I told you earlier, popular scientists can make a zoo. তারপর কি ছিল? More satisfactory in low humid conditions. কি শব্দ In low humid conditions, a more satisfactory goal. Sorry, sir. পপুলার দাঁড়াও তোমরা অ্যাক্রোনিমেরও 12টা বাজিয়ে দিচ্ছ পপুলার সায়েন্টিস্ট ক্যান মেক আ জু ইন আয়রন লো হিউমিড কান্ট্রিজ মোর কি ছিল মার্কারি এরপর এখানে নিচে দিচ্ছি মোর স্যাটিসফ্যাক্টরি গোল ওইটা ঠিক বলছো কিন্তু এখানে আয়রনকে মিস করে গেলে প্রবলেম আছে হ্যাঁ আয়রনকে ভুলে গেলে চলবে না ঠিক আছে মোর স্যাটিসফ্যাক্টরি গোল্ড প্ল্যাটিনাম তাহলে কি বলছেন চাপা মেটালস হচ্ছে যেগুলো এর নিচে আছে মানে বেসিক্যালি আমি কন্টিনিউইং বিয়ন্ড দিস কপার মার্কারি সিলভার গোল্ড প্ল্যাটিনাম কিন্তু প্রবলেম হচ্ছে আমরা ওই প্ল্যাটিনামটাকে কি বলেছিলাম প্ল্যাটিনামটা পজিশন এক্সচেঞ্জ করে উইথ গোল্ড যখন ইলেকট্রনিক্যাল সিরিজে ইনক্লুডেড হয় আর ক্যালসিয়াম মুভস ওয়ান স্টেপ আপ অ্যাবভ সোডিয়াম কোথায় না আমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দিস ইজ হোয়াট উই আর সিং ইজ কল দ্য মেটাল অ্যাক্টিভিটি সিরিজ এবং এখানে যেটা আরেকটা পয়েন্ট ছিল আমাদের যে lead cannot be considered to be a typical active metal কেননা lead কি হয় when it reacts with any acid most of the acids any mineral acid এর সাথে রিঅ্যাক্ট করলে হাইড্রোজেন প্রোডাকশন কিছুক্ষণ বাদে বন্ধ হয়ে যায় বিকজ অফ ফর্মিং অ্যান ইনার্ট লেয়ার ঠিক আছে lead HCl এর সাথে যখন রিঅ্যাক্ট করে মিনারেল অ্যাসিডের মধ্যে কি কি আসে HCl আসে প্রথম হচ্ছে HCl তারপর কি আসে H2SO4 HNO3 H3PO4 মেইনলি চারটে ঠিক আছে এবার এই যেগুলো হচ্ছে এর মধ্যে HCl এর সাথে যদি রিঅ্যাক্ট করে ইট ফর্মস PbCl2 এই যে PbCl2 তৈরি করলো দাঁড়ায় এই যে PbCl2 তৈরি করলো PbCl2 ইজ এ ইনার্ট লেয়ার ফর্মস এন ইনার্ট কোটিং বা এমন একটা কোটিং যেটা প্রিভেন্টস দ্য ইনার মেটাল ফ্রম রিঅ্যাক্টিং ফার্দার ঠিক আছে এটা কি করে প্রথম দিকে ইনিশিয়ালি কিন্তু অল্প কিছুক্ষণের জন্য রিঅ্যাকশন হয় ইট প্রডিউসেস আ ইনার্ট লেয়ার প্রোটেক্টিভ লেয়ার অনেক কিছু লেখা থাকে বইতে প্রোটেক্টিভ লেয়ার বা হচ্ছে ইনার্ট কোটিং preventing any further reaction from taking place. Something very similar occurs when lead reacts with H2SO4. It forms an inert coating of PbSO4 alongside hydrogen. Now, here lies a very small issue. What about HNO3? All nitrates are soluble. Sir, HNO3 is strong oxidizing acid. So what does it do? Sir, it oxidizes lead. It oxidizes Lead. lead কে তো অক্সিডাইজ হচ্ছে lead তো এখানে জিরো অক্সিডেশন স্টেটে ছিল হাইড্রোজেন টু ফর্ম ওয়াটার lead কি করে হাইড্রোজেনটা যেটা আছে হাইড্রোজেনটাকে অক্সিডাইজ করে দেয় টু ফর্ম ওয়াটার সো ডিফিটিং দ্য হোল পারপাস অফ দ্য রিঅ্যাকশন NO2 বা NO যাই রিলিজ করুক এদিকে
নর্মালি তো যে কোনো কেসেই যেখানেই রিয়াকশন হচ্ছে প্রত্যেক কটাতে lead is getting oxidized to +2 oxidation state. Increase in oxidation state is oxidation. So প্রত্যেক কটাতেই অক্সিডেশন হচ্ছে, নট অনলি HNO3. ওকে, বাট lead কি হয়, lead এখানেও H2O জেনারেট করতে আনসাকসেসফুল। রিজন কি? রিজন হচ্ছে অক্সিডেশন অফ হাইড্রোজেন প্রডিউস টু ওয়াটার। ঠিক আছে, এ অবধি মনে থাকবে তো, ভুল হবে না তো? রিজনটা হচ্ছে যেটা, যে তুমি যখন লেডকে রিঅ্যাক্ট করাচ্ছ, লেড প্রথম দুটো কেসে একটা ইনার্ট কোট তৈরি করছে, ঠিক আছে, স্টপিং ফার্দার রিঅ্যাকশন। ওয়ান্স দ্য কোটিং ফর্ম, দ্য মেটাল ইজ নো মোর ইন কন্ট্যাক্ট উইথ দ্য অ্যাসিড। ঠিক আছে, রাইট? তো once these are formed, the reaction stops then and there. So even if in the beginning there is a little evolution of hydrogen, the evolution of hydrogen totally stops. Okay. HNO3 case, HNO3 is an oxidizing acid. It's oxidizing almost under all conditions. HNO3 can oxidize substances even in very cold dilute state. Only two metals are capable of producing hydrogen from HNO3. কোন কোন মেটাল ছিল সেগুলো? ঐশিকা? Sir, magnesium and manganese. Magnesium and manganese. Magnesium and manganese react with HNO3 in 1% cold. কোশ্চেনটা রিপিট করবেন? হয়তো উত্তর দিয়ে দিল। কোন দুটো মেটাল HNO3 থেকে হাইড্রোজেন প্রডিউস করার ক্ষেত্রে কেপেবল এনাফ? Answer is magnesium and manganese. Both of these metal, when they react with HNO3, when HNO3 itself is in a very cold and dilute state, hydrogen is produced. স্যার যদি ওটা কনসেন্ট্রেটেড থাকে অক্সিডাইজ করে দেবে। কনসেন্ট্রেট কেন? 1% ডাইলুটও যদি হয়, ইফ কন্ডিশনস আর নট কোল্ড এনাফ, মানে 0 ডিগ্রির আশেপাশে যদি টেম্পারেচার না থাকে, সে 10 ডিগ্রি 20 ডিগ্রি যদি হয়ে যায়, রুম টেম্পারেচার আশেপাশে যদি চলে আসে, অক্সিডাইজ করা শুরু করবে। ইভেন সানলাইটের প্রেজেন্সে অক্সিডাইজ করবে। মানে এই রিয়াকশনটা হওয়ার সময় খুব ডিরেক্ট সানলাইট যদি এর উপর পড়ে বা ডিফিউজ সানলাইটও যদি পড়ে, অক্সিডেশন উড টেক প্লেস, বিকজ নাইট্রিক অ্যাসিড dissociates or undergoes self decomposition. এটা তোমাদের পার্শিয়াল অক্সিডেশন যে মেথড আছে সেখানে আমি পড়িয়েছিলাম। নাইট্রিক অ্যাসিড HNO3 undergoes self decomposition to produce H2O, NO2 and nascent oxygen. Currently in ICC and CBSE boards, this symbol is no more used. থার্ড ব্র্যাকেটটা নেসেন্টের জন্য ইউজ হয় না, কিন্তু নেসেন্টটা এইভাবে না লিখলে ইট বিকামস ভেরি কনফিউজিং। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস যেগুলো আছে, ইটস দ্য লাইটেস্ট এলিমেন্ট নোন। এগুলো ফ্যাক্টর মতো লিখ। হ্যাঁ বলো। অ্যালুমিনিয়াম। কে অ্যালুমিনিয়াম? হাইড্রোজেন এলিমেন্ট তো হাইড্রোজেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইটস দ্য লাইটেস্ট এলিমেন্ট নোন and the only element to have no neutrons. ঠিক আছে, কিন্তু হাইড্রোজেনের কি আছে? আইসোটোপস হয়। হ্যাঁ স্যার, তো সেটা তো শুধু প্রোটিয়ামের জন্য অ্যাপ্লিকেবল। একদম, প্রোটিয়াম the most abundant isotope of hydrogen. Isotope কাকে বলে? Sir, atoms of the same element with same atomic number but different mass number. একদম, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার, তার মানে তাদের নাম্বার অফ প্রোটনস সেম বাট নাম্বার অফ নিউট্রনস ভ্যারিজ। সো প্রোটিয়াম ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট আইসোটোপ অফ হাইড্রোজেন হুইচ ইজ দ্য only atom of an element to contain no neutron at all.
contain no neutrons at all. এখানে একটা জিনিস বলেছিলাম যে necessity of neutrons arise due to the fact that protons tend to repel each other. So to increase or to introduce the nuclear binding force, সেখানে নিউট্রনস আর রিকোয়ার্ড নিউট্রনস আমরা কি বলেছিলাম, আমাদের কি ডিসকাশন হয়েছিল, ইউকার ডিসকভারি ছিল, মনে পড়ছে? ইউকার ডিসকভারি ছিল নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স। Neutron is to proton ratio. নিউট্রন ইজ টু প্রোটন রেশিও, কিন্তু নিউট্রন ইজ টু প্রোটন রেশিও ইউকাহা বলেনি, ইউকাহা অন্য জিনিস বলেছিল টু ইনক্রিজ দ্য নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স, protons continuously convert into neutrons and neutrons continuously convert into protons through exchange of electrons and pi mesons. এটা খুব ডিটেলসে পড়ানো হয়েছিল। তো যাই হোক, সেটা আমার এখন প্রয়োজন নেই। তো ব্যাপারটা হচ্ছে এটা, এখানে ওটা হচ্ছে only element to occur without a neutron, কিন্তু সেটা হাইড্রোজেনের সবকটা নয়। only thing is that আমার এখানে শুধুমাত্র প্রোটিয়ামের ক্ষেত্রে এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস ছিল যে ওয়াটারের কেসটা, কিন্তু তাতে যাওয়ার আগে তিনটে আইসোটোপ হয়। আইসোটোপের ক্ষেত্রে কি বলা হলো, সেম অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার, বাট different mass number or neutron নাম্বারটা ভ্যারি করে। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের কি ছিল, তিনটে আইসোটোপ ছিল। ফার্স্ট ওয়ান ইজ প্রোটিয়াম, সেকেন্ড ওয়ান ইজ ডয়টোরিয়াম or heavy hydrogen, last one is tritium or tritium. Unstable and radioactive. হ্যাঁ, এটা আনস্টেবল এন্ড রেডিওঅ্যাক্টিভ। রিজন কিন্তু আগে পড়ানো হয়ে গেছে আমাদের, মানে দুবার পড়ানো হয়ে গেছে, একবার নয়। একটা হচ্ছে প্রোটিয়ামে কি আছে, প্রোটন নিউট্রন ইলেকট্রন। তো প্রোটন কটা, একটা, নিউট্রন দুটো, ইলেকট্রন একটা। অদ্রিজা, আপনি বললেন নিউট্রন দুটো। আরে সরি, ভুল বলা হয়ে গেছে। আরে বদ্রিজা, ডয়টোরিয়ামে কটা প্রোটন? বদ্রিজা, আমি প্রোটন দুটো, প্রোটন একটাই থাকবে। দুটো প্রোটন হয়ে গেল তো অন্য এলিমেন্ট হয়ে গেল। প্রোটন একটাই থাকবে, নিউট্রন দুটো। একদম, নিউট্রন একটা, only one proton. If the number of proton changes, it will become a totally new different element whatsoever. Number of protons is the characteristic feature of an atom. Again, অদ্রিজা, তাহলে ট্রিসিয়ামে কটা প্রোটন থাকবে? একটা। এবার বলো তাহলে ডয়টোরিয়ামে আমার কটা নিউট্রন থাকা উচিত? How many neutrons in deuterium? One. আর how many in tritium? Two. Electrons? One. এবার যেটা একটু আগে বলছিল, আমাদের নামগুলো ভুলি যে আমার আজকাল মাঝে মাঝে, n/p রেশিওর কথা বলছিল। হ্যাঁ দেখো, ট্রিসিয়ামের ক্ষেত্রে n/p রেশিও কি হচ্ছে, 2/1 হয়ে যাচ্ছে, তাহলে 2 which is greater than 1.5. And I told you, if the number of protons is such that the n/p ratio is greater than 1.5 or less than 1, the atom overall becomes unstable. ঠিক আছে, এই কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে। এবার ব্যাপারটা হচ্ছে এটা, ওয়াটার মেইনলি ইজ দ্য মেইন সোর্স অফ হাইড্রোজেন ফর আস ইন ওয়াটার।
What is the weight ratio of hydrogen is to oxygen? এগুলো আগে যেহেতু হয়ে গেছে আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ 8:1 ছিল। হুম So 8:1. 8:1 or more preferably 1.11 is to 8.89. দেখো এক্স্যাক্টলি 1:8 হচ্ছে না। Okay, sir. এবার এটা আমরা কি করে করছি দেখে নাও। আমরা পার্সেন্টেজ কম্পোজিশন করেছি, তাহলে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন নিজেরাও ক্যালকুলেট করে নিতে পারো। ইন ওয়াটার কটা হাইড্রোজেন আছে? দুটো। মাস কত ওয়াটারের? 16 + 2 18 into 100, তাহলে বেসিক্যালি ইটস 100/9। তাই তো? করলে কত আসছে? স্নেহাল কত আসছে? 33.33 মোটামুটি। Sir, কি করে 11.11%? Yes. হ্যাঁ 11.11%. সৃজিত আজকে একটু এক্সাইটেড আছে, ঠিক আছে, ভালো, গুড। তাহলে অক্সিজেন ইন ওয়াটার কত হবে? ও হ্যাঁ হ্যাঁ 16/18। আরে 9 দিয়ে ডিভাইড করলে একবার যায় তো নয়, আবার 10, আবার একটা এখানে ইয়ে শিফট হলো, আবার একবার যায়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইবার যেটা হচ্ছে দেখো, তাহলে ইন্টু 100 করলে এখানে কত আসছে? এটা হচ্ছে 8/9 into 100, so technically it's 8 into 100/9। এটা যদি 11.11 হয় তাহলে এটা কত হবে? 8.8888 চলতে থাকবে, so rounded off it's 8.89। so 1.8 যেটা যারা শিখেছো, it's actually not very accurate, ঠিক আছে। এবার রাউন্ড অফ করলে এটা 9 চলে আসছে, which is again not very accurate। সাইন্টিফিক ডেটায় অ্যাকুরেসি মানে একদম স্ট্রিনজেন্ট অ্যাকুরেসি মেনটেন করতে হয়। আর মাস রেশিও করছো তো, সো ইট উইল বি ইউ হ্যাভ টু মেনশন বাই ওয়েট। যদি বাই ভলিউম থাকতো তাহলে কত হতো? H2O Sir, 1:2. 1:2 1:2। এই ভুল পরীক্ষায় করে এসছো, আবার করছো, দেখো। Sorry, sir. Please. আরো সিলি মিস্টেক বন্ধ করো। Oxygen থেকে তো hydrogen বলে দিলে। হ্যাঁ আর 7-8 পড়ো না এখন। হাইড্রোজেন ইজ টু অক্সিজেন হচ্ছে 2:1 বাই ভলিউম। তাহলে এই যে আমরা এটা লিখলাম, এটাকে আরেকটা ভাষায় কি বলা হয়? ভলিউম রেশিও। কেমিক্যাল কাইনেটিক্স করাতে করাতে এখনো রেটই লিখে যাচ্ছি। আর হাইড্রোজেন ইজ টু অক্সিজেনের মধ্যে এই যে রেশিওটা আমরা পেলাম 1.11:8.89, এটাকে বলা হবে হচ্ছে মাস রেশিও। সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ। এবার যেটা আছে কালারলেস, ওডারলেস, ফ্লেভারলেস, নন টক্সিক, এসব সবই আছে। কালারলেস, ওডারলেস, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের মধ্যে, ঠিক আছে। মাসলেস নয়, নট টেকনিক্যালি, ঠিক আছে। ফ্লেভারলেস, হ্যাঁ আমার ল্যাবে একটা স্টুডেন্ট আছে, ও কনস্ট্যান্ট সব সল্ট ছেটে যেটা খায়, হ্যাঁ, তো কেউ টেস্ট করতেই পারে, চাইতেই পারে টেস্ট করতে। ফ্লেভারলেস, নন টক্সিক, খেলেও কোনো অসুবিধা নেই, তবে হাইড্রোজেন সালফাইড খেলে অসুবিধা আছে। What about solubility? Sir, sparingly soluble in water. Sparingly soluble in water, very accurate term, ঠিক আছে। স্পিয়ারিংলি সলিউবল ইন ওয়াটার, দুটো জিনিস শিখিয়ে রাখছি, দুটো আমার কাজে লাগবে। একটা হচ্ছে স্পিয়ারিংলি সলিউবল ইন ওয়াটার, ছোট মলিকিউল ওয়াটারের সাথে কোনো ইন্টারাকশনে যেতে পারে না। যদি ওয়াটার ইউনিভার্সাল সলভেন্ট সবাইকে অল্প বিস্তর ডিজলভ করে, বাট প্রবলেম ইজ দ্যাট সারফেস এরিয়া বেশি হলে there is an advantage. What is that advantage? It can enter into Van der Waals interaction, সেটাও হবে না এখানে। আচ্ছা এখানে যারা নতুন আছো, কোথায় গেল অনন্তিকা, এই শব্দটা আগে শুনেছো?
Yes, sir. কোথায় শুনেছো? বা মানে গ্রাফাইটের স্ট্রাকচারে। ভালো, গুড। বলতে পারবে এটা কি জিনিস? Van der Waals force is a very weak force which আমি গ্রাফাইটের টার্মসেই বলছি, which holds together the two atomic layers of graphite very loosely. Therefore, graphite has that slippery texture. একদম তোমার লেভেলে পারফেক্ট অ্যান্সার, কোনো ভুল নেই। এনিবডি এলস would try to add something to whatever she said? অদ্রিজা? না, আমার এতটাই বলার ছিল। না না, এতটা বলার ছিল বুঝলাম, কিন্তু ভ্যান রয়েলসের ব্যাপারটা আগে শোনা। হ্যাঁ, গ্রাফাইটের। না, গ্রাফাইট ছাড়া অন্য কোথাও? না। একদম নয়। রুদ্রনীল, we have discussed Van der Waals interaction earlier with respect to gases. At least you should remember. রুদ্রনীল, ক্লাসে আছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, ভ্যান রয়েলস, আমরা ভ্যান রয়েলসটাকে আর কোন ভাবে ডিসক্রাইব বা ডিসকাস করতে পারি? আগে কোথায় শুনেছিলে মনে পড়ছে ভ্যান রয়েলস ইন্টারাকশন? আমার ওই গ্রাফাইটের ওটাই মনে হচ্ছে। ক্লাসে কিন্তু ডিসকাস হয়েছে উইথ রেসপেক্ট টু গ্যাসেস, রিয়েল গ্যাসেস, রিয়েল অ্যান্ড আইডিয়াল গ্যাস ডিফারেন্স লিখতে দিয়েছিলাম, খাতায় লেখা থাকবে। আমি ভুলে যাই আজকাল মাঝে মাঝে, বাট স্টিল as far as I remember I taught you. হ্যাঁ বলো। না মেবি এবার প্রবলেমটা শোনো, যে ক্লাসগুলো অনলাইন রেকর্ড হয়, at least that recording is being supplied into the group for a very specific purpose, যে তুমি তখন না পারলেও পরে একবার দেখে নেবে, to keep you with the flow. এবার ভ্যান রয়েলস ইন্টারাকশনটা হয়তো মনে থাকবে, বলছি। স্যার এটা কি ওই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ওই যে that explains why real gases have properties different? সেটা তো বলেছিলাম, বাট আমরা তো ভ্যান রয়েলস ইকুয়েশন ক্লাসে করিনি, আমরা ভ্যান রয়েলস ইকুয়েশন ক্লাসে করিনি। আমি যেটা বলেছিলাম, দেখো এবার কতজন রিকালেক্ট করতে পারছো, যে দেয়ার আর টু গ্যাস মলিকিউলস, এটা আবিষ্কার হয়েছিল কখন জানো? when people started studying noble gases. Noble gas molecules are unreactive, but still they have weak forces in between, যে কারণে এই ফোর্সের অরিজিন বোঝা খুব ডিফিকাল্ট হয়েছিল। কেন আমাদের যে নোবেল গ্যাসগুলো আছে, নিয়ন, আর্গন, দিস ওয়ার সাপোজ টু বি ইনার্ট, সো দে শুড হ্যাভ অ্যাক্টেড অ্যাজ আইডিয়াল গ্যাসেস, কিন্তু দেখা যায় রিয়েল গ্যাসেসের মতো তাদের ক্ষেত্রেও ফোর্সেস অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এন্ড রিপালশন এক্সিস্ট। কি হয়, ইলেকট্রনগুলো যদি ঘুরছে, লেটস অ্যাজিউম দ্যাট দেয়ার আর 4 protons and 4 electrons, সিম্পলেস্ট কেস সিনারিও, তাহলে 4টে ইলেকট্রন ঘুরছে। লেটস সে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, রুদ্রনীল বলবে এই জিনিসটা আমি পড়িয়েছিলাম কিনা, at some point of time say 3 electrons come to this side and 1 remain on this side. At some point হয় না, ইলেকট্রন ঘুরতে ঘুরতে ইনস্ট্যান্টেনিয়াসলি হলো কি, তিনটে একদিকে চলে গেল, একটা একদিকে রয়ে গেল, তাহলে দিস উইল লিড টু আ চার্জ সেপারেশন। যেটা আমার সিমেট্রিক ডিস্ট্রিবিউশন ছিল বা ইকুয়াল ডিস্ট্রিবিউশন ছিল, থমসন মডেল বলেছিল না, দেয়ার উইল বি অ্যান ইকুয়াল ডিস্ট্রিবিউশন, হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউশন অফ পজিটিভ চার্জ ইন দ্য নিউক্লিয়াস। তেমনি আমি ধরে নিচ্ছি দেয়ার ইজ আ হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউশন অফ নেগেটিভ চার্জ। এই যে নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউটেড হলো, দেখা গেল সেই সময় কি হচ্ছে, তিনটে কোনোভাবে একদিকে চলে এসছে, one on the other side, so this side will have an instantaneous negative charge and on this side there will be an instantaneous positive charge. This positive charge will now try to attract the negative charges on the second molecule or second atom which has not yet undergone any dissymmetry in distribution of electron. সেখানের ইলেকট্রন গুলোকে এবার কি হবে, এদিকে টানতে থাকবে, পজিটিভ তো নেগেটিভকে টানবে, causing a distortion.
in its electron cloud as well. মানে এখান থেকে দেখা যাবে ইলেকট্রনগুলো একটু সরে এসছে onto this side, resulting in a del minus and del plus situation. And we know negative and positive is attract. So weak force of attraction would develop. This is known as Van der Waals interaction. There are 5 kinds of Van der Waals interaction. রুদ্রনীল করানো হয়েছিল? কিন্তু স্যার এটা ডিভাইড হয় কি করে? কে ডিভাইড হয়? মানে মানে এই চার্জগুলো এদিক ওদিক যায় কি করে? Electrons are the moving particles. So if electrons are moving, there would be randomization. So randomly চলে এলো একদিকে, ঘুরতে ঘুরতে পর মুহূর্তে আবার হয়তো ঘুরে এদিকে চলে যাবে। তখন স্যার ওইগুলো তো মানে এইগুলো চেঞ্জ হয়ে যাবে না ডিরেকশন। এবার প্রবলেমটা শোনো, যদি ততক্ষণে যদি দুপাশের দুটো মলিকুলকেও অলরেডি পোলারাইজ করে ফেলে, দ্যাট পোলারাইজেশন উড ইম্প্যাক্ট দিস মলিকুল অ্যাজ ওয়েল। দেখবে অনেকে খুব মিথ্যে কথা বলে, মিথ্যে কথা তো সে হঠাৎ করে শেখেনি, মিথ্যে কথা বলাটা সে আস্তে আস্তে শুরু করে। প্রথমে একটা মিথ্যে কথা বলে, তারপর দুটো মিথ্যে কথা বলে, তারপর মিথ্যে কথা বলতে বলতে এমন একটা সিস্টেম তৈরি হয়ে যায় সে নিজের মিথ্যের জাল থেকে নিজেই বেরোতে পারে না। সামথিং সিমিলার অকার্স হিয়ার। রুদ্রনীল, এটা খাতায় আছে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের ডিফারেন্স? মানে ওই ডিফারেন্স মানে ওইরকম ভাবে স্ট্রাকচার ডিফারেন্স না, কিন্তু এটা করা হয়েছিল। বলেছিলাম এর আন্ডারে লন্ডন ডিসপারশন ফোর্স আছে, এর আন্ডারে ভ্যান der Waals। হ্যাঁ বলো। ডাইপোল ইন্টারাকশন আছে। বাহ, মনে আছে। গুড। না, আমি আসলে ভেরিফাই করে নিচ্ছি যে আমি করেছি কিনা। কেননা দিজ আর টু বি টট আন্ডার অ্যাডভান্স ফাউন্ডেশন, দিজ আর অ্যাডভান্স ফাউন্ডেশন টপিকস। ঠিক আছে, মানে হয় না কিছু লোকের দেখবে পকেটে পয়সা নেই বাট দে ট্রাই টু লুক রিচ। হ্যাঁ, ধারে জিনিসপত্র কিনে দে ট্রাই টু লুক রিচ। দেয়ার আর সার্টেন টিচার্স অলসো যারা হচ্ছে অ্যাডভান্স ফাউন্ডেশন নাম করে বেসিক ফাউন্ডেশন পড়িয়ে দেয় এবং সেটাকে অ্যাডভান্স ফাউন্ডেশন নাম দেয়। অ্যান্ড দ্য প্রবলেম স্টার্টস দেয়ার অনওয়ার্ডস। এবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু দেখো ভ্যান der Waals ফোর্সেস নেই, যদি খুব স্ট্রং ফোর্সেস অফ অ্যাট্রাকশন থাকে তাহলে কি হবে, গ্যাসটাকে লিকুইফাই করা খুব সহজ হবে। ইন্টারমলিকুলার ফোর্সেস আছে, ইন্টারমলিকুলার ফোর্সেস কি চাইবে, যে ভাই আমার মলিকুলগুলো কাছাকাছি আসুক। ওই জন্য হাইড্রোজেনের ফিকেশন যে টেম্পারেচার হয় দ্যাট ইজ একটা ভেরি লো টেম্পারেচার, সেটা করাতে গেলেও হাই প্রেসার লাগে। ঐশিকা বোঝা যাচ্ছে? আরেকজন সিমিলার নেমিং মানে নাম যার, ঐশানী, তোমার কি খবর? বোঝা গেল কেন এত লো টেম্পারেচার করছে। দেখো -240°C। মজাটা কোথায় জানো? -240°C ব্যাপারটা 0 কেলভিন কততে আসে? -273। হ্যাঁ বলো। -273.15 একদম পারফেক্ট ইয়ে। এবং এটার জন্য এত টেম্পারেচার অ্যান্ড দেখবে তোমাদের বইগুলোতেই লেখা আছে 20 অ্যাটমসফিয়ারিক প্রেসার। মানে আমাদের পুরো এয়ার কলমটা, যে আমাদের উপরে যে অ্যাটমসফিয়ার আছে সেটা আমাদের ওপর যে প্রেসারটা দেয় তার 20 টাইমস প্রেসার লাগে, তবে গিয়ে সে এই টেম্পারেচারে ও লিকুইফাই করে, নাহলে আরো কমে চলে যায়। মানে বেসিক্যালি হাইড্রোজেনের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রিডমিনেন্ট ফোর্স নয়, রিপালসিভ ফোর্স প্রিডমিনেন্ট হয়ে যায়। এগুলো কেন সেটা আমরা পরে শিখবো। এখানে আমাদের রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের ডিফারেন্সিয়েশনগুলো চলে আসবে, কিন্তু আপাতত মনে রাখো ফর দ্য টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট when you are considering hydrogen has very low non-zero forces of attraction between molecules. The repulsive force is the major parameter which comes into play here. আমি বলেছিলাম না জুল থমসন এক্সপেনশন, ফু দিলে ফুটা কি ঠান্ডা লাগে। তুমি ভাব দাও, চোখে লেগে গেলে আমরা ভাব দিই না করে, একটা রুমালে দিয়ে চোখে দেওয়া হয় না। তার কারণ কি, ভাবটা যে বেরোচ্ছে, ওয়াটার ভেপারটা যে আমার মুখ থেকে বেরোচ্ছে, দ্যাট ইজ কামিং আউট অ্যাট মাই বডি টেম্পারেচার 37°C। ফু যখন দিচ্ছি ফুটা ঠান্ডা লাগে, কেননা আই এম থ্রোয়িং আউট আ
real gas at a pressure, outside pressure which is lower than the pressure inside my mouth. তার মানে সাডেন এক্সপেনশন হচ্ছে, তো ইট হ্যাজ টু ওয়ার্ক এগেনস্ট ইটস ওন ইন্টারমলিকুলার ফোর্স, ইট ইউজেস আপ ইটস ইন্টারনাল অর পোটেন্সিয়াল এনার্জি ইন দ্য প্রসেস, সেই জন্য গ্যাসটার কুলিং হয়। সেম জিনিসটা এটা 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 এখন লাগছে না, কিন্তু এটা শুনিয়ে রাখলাম। হাইড্রোজেন নিয়ে যদি তুমি সেম জিনিস করতে চাও, মানে তোমার মুখ ভর্তি যদি হাইড্রোজেন থাকে, তুমি যদি ফু দাও, সেই ফুটা ঠান্ডা হবে না, গরম হবে, উল্টো কেস হবে। কেন হাইড্রোজেন মলিকুলসগুলো যখন দূরে যাবে না, দে উইল গেট স্টেবিলাইজড, কেননা তাদের মধ্যে রিপালসিভ ফোর্সটা বেশি রাদার দ্যান অ্যাট্রাকটিভ ফোর্স। দুজন মানুষ যদি পাশাপাশি, দুজন তিনজন মানুষ যদি পাশাপাশি বসে থাকা মানেই ঝগড়াঝাঁটি হয়, তাদেরকে আলাদা বসাতে হয়, তাই না? তো আলাদা হয়ে গেলে কি হবে, তারা স্টেবল হবে। এখানেও স্টেবিলাইজেশন হচ্ছে, এনি স্টেবিলাইজেশন প্রসেস ইজ অ্যাকম্পানিড বাই ইভলিউশন অফ হিট। ঠিক আছে, এই অবধি শুনে নাও, এটা রেকর্ডিং এ রইলো, রেকর্ডেড থাক কথাটা, যাতে আমরা পরবর্তীকালে এই কথাগুলোকে পরবর্তীকালে ব্যবহার করতে পারি। Now problem is that there is another very vital concept. Hydrogen is considered to be a rogue element. Why? Justify why? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামে একটা খুব সুন্দর প্রশ্ন আছে, হাইড্রোজেন দুষ্ট মৌল, ঠিক আছে, এক্সপ্লেন করো। ঠিক আছে, কনসিডার এটার মৌল, মৌল মানে এলিমেন্ট, ঠিক আছে, দুষ্ট রোগ এলিমেন্টটা, হ্যাঁ, হচ্ছে দুষ্টু, বদমাইশ, দুষ্টু, এরকম, হ্যাঁ, ছোট তো বদমাইশ, ছিটকে বেড়া। কনসিডার রোগ এলিমেন্ট, জাস্টিফাই। ঈশান, জাস্টিফাই। Sir, can show some properties of alkali metals and some properties of halogens? ভালো বললে, এবার তাহলে আমায় বলো। ঠিক আছে, এটার মধ্যে আগে ডিসকাস হয়ে গেছে, গুড টু নো ইউ রিমেম্বার। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মাই কোশ্চেন ইজ সামথিং ডিফারেন্ট। তুমি বললে যে ইট শোজ সাম প্রপার্টিজ অফ গ্রুপ 1 অ্যালকালি মেটালস। অলসো শোজ properties similar to group 1A বলা ভালো, and group, এটা group 1 এর equivalent, and group 7A আমি মেন্ডেলিভেটটা ইউজ করছি, or group 17 halogens, মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কাদের সাথে ওর প্রপার্টিজ মোর সিমিলার, অ্যালকালি মেটাল না হ্যালোজেন? So, alkaline metal. অ্যালকালি মেটাল আর অ্যালকালাইন মেটালের মধ্যে ডিফারেন্স আছে। অ্যালকালাইন যখন বলে ফেলবে তখন ইউ আর টকিং অ্যাবাউট গ্রুপ 2, বেটা মাঙ্গে, কার স্কুটার, বাপরাজি। And when you are talking about alkali metals, it's Lina ki Ruby se friendship. Okay, 1A কেন? অভিনব কেন? আচ্ছা, আজকে 2 অভিনব ক্লাস করছে না? আরে দাঁড়াও, আগে দেখি কোন অভিনব ক্লাসে আছে। অভিনব, তুমি কোন অভিনব? অভিনব 1 না 2? Sir, আমি 2. আচ্ছা, 1 কোথায় আছে? 1 নেই কেন ক্লাসে? চলে। হ্যাঁ শ্রীজিৎ, কি বলছিলে বলো, শুনি। কোশ্চেনটা বলছি যে এই দুটোর মধ্যে কার সাথে মোর সিমিলারিটি বিয়ার করে এবং কেন? স্যার বলবো, বলো। অ্যালকালি মেটালের সাথে বেশি সিমিলার হবে, কারণ সেম ইলেকট্রনিক কনফিগারেশন, মানে ব্যালেন্স শেলে একটা ইলেকট্রন। ভেরি গুড, এইটাই হচ্ছে আসল কাজের কথা বললে। এবার বলো, এই যে আর কে নেই? বিশাখা নেই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, গুড। হ্যাঁ বলো এবার, তাহলে অ্যালকালি মেটালের সাথে মেন সিমিলারিটি হচ্ছে সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। দেখো, আমরা পিরিয়ডিক টেবিল কিছুটা করেছি, কেন কিছু কিছু টপিক মাঝখানে করাতে থাকি, তার কারণ হচ্ছে সো দ্যাট ইউ ক্যান রিলেট আইডিয়াস। সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস হয়ে যাওয়া মানে, আমরা কি বলেছিলাম, কারোর যদি ভ্যালেন্স ইলেকট্রন সেম হয়, মেন প্রপার্টি যেখানে ইম্প্যাক্টটা পড়ে, দ্যাট ইজ কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি সিমিলার হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওর সিমিলারিটি হওয়ার কথা হচ্ছে
উইথ হ্যালোজেন। ঠিক আছে, কেন বলো তো? হ্যালোজেনগুলো গ্যাসিয়াস, ডায়াটমিক, হ্যাঁ, অ্যান্ড অল দ্যাট, 1 ইলেকট্রন শর্ট অফ দ্যার নেক্সট নোবেল গ্যাস। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওর নেক্সট নোবেল গ্যাস হচ্ছে কি হিলিয়াম, যার ভ্যালেন্স শেলে মাত্র 2 ইলেকট্রনস, সো ইট হ্যাজ 1. So technically it's more similar to alkali metals which can lose 1 electron very easily. সেখানে দেখো হাইড্রোজেন দো ইটস আ নন মেটাল, ওর কিন্তু মনে সত্যিকারের আনন্দ আসে ও যখন ইলেকট্রন লুজ করে। ঠিক আছে, একদম ত্যাগের মহিমা দেখিয়ে দেয়। হ্যাঁ, ওর রিজেম্বলেন্স, মেন রিজেম্বলেন্স যেটা অ্যালকালি মেটালের সাথে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন রিজন যে ও কিন্তু H প্লাস আয়ন ফর্ম করে, forms H plus ions readily. H minus ফর্ম করে। আমরা পুরো ক্লাস 12 জুড়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড এই কম্পাউন্ডগুলো ইউজ করব, বাট থিং ইজ দ্যাট মেন সিমিলারিটি কিন্তু উইথ অ্যালকালি মেটালস, হাইড্রাইড ফর্মেশনের থেকেও H প্লাস আয়ন ফর্মেশনটা অকার্স মোর ইজিলি। ঠিক আছে, এবার কতগুলো এখানে ছোট ছোট ইনফরমেশন একটু শেয়ার করে রাখি তোমাদের সাথে। একটা তো হলো সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন, আয়ন ফর্মেশনের ক্ষেত্রে H প্লাস, ভ্যালেন্সি 1, অক্সিডেশন স্টেট +1। ঠিক আছে, বার্ন করলে কি হয়? বার্নস উইথ আ পপ সাউন্ড, যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে আমার ক্যারেক্টারিস্টিক ফিচার বা রেলিভেন্ট অবজারভেশন। যখনই হাইড্রোজেন গ্যাস কোথাও ইভলভ করছে অ্যান্ড ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ দ্যাট দ্য গ্যাস ফর্মড ইজ হাইড্রোজেন, দ্য থিং দ্যাট ইউ শুড রিপোর্ট ফার্স্ট, যেটা খাতায় প্রথম লিখবে সেটা হচ্ছে দ্য গ্যাস বার্নস উইথ আ পপ সাউন্ড, বার্নস উইথ আ পপ সাউন্ড। in presence of বলছি হ্যালোজেনরা কি ওদের নিয়ারেস্ট ইনার গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা পাওয়ার চেষ্টা করে? আবার বলো। হ্যালোজেন, হ্যালোজেনরা কি ওদের নিয়ারেস্ট ইনার্ট গ্যাস এর ইলেকট্রনিক কনফিগারেশনটাকে কপি করার চেষ্টা করতে, মানে যতটা হয়? দেখো, দুটো ভ্যালেন্সির কথা ক্লাসে ডিসকাস হয়েছে আজ অব্দি টিল ডেট, কারা নতুন কারা পুরনো আমার মনে নেই, এবং বারবার করে বলছি তোমাদের ব্যাচ এবং তোমাদের পরবর্তী ব্যাচ, এই দুটো ব্যাচ কিন্তু অ্যাডভান্স ফাউন্ডেশনের দিকে যাচ্ছে, কারেন্ট ক্লাস 10 কিন্তু এটাতে নেই। ঠিক আছে, প্রাইমারি ভ্যালেন্সি অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি দুটো কনসেপ্ট আমরা শিখেছিলাম। এই যে তুমি বললে না নিয়ারেস্ট নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাচিভ করা বা অক্টেট কনফিগারেশন অ্যাচিভ করা, দিস ইজ প্রাইমারি ভ্যালেন্সি। আর নেক্সট নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাচিভ করা, দ্যাট ইজ সেকেন্ডারি ভ্যালেন্সি, যে কারণে কোঅর্ডিনেট কমপ্লেক্সগুলো তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা হচ্ছে এখানে আমরা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে বার্নস উইথ আ পপ সাউন্ড, এবার আমাকে বলো তো, এখানে একটা গল্প আছে, পিওর যদি অক্সিজেন থাকে তাহলে সেখানে বার্নিংটা কেরম হয়, আর যদি ইমপিওর থাকে, মানে ইমপিওর এইদার হাইড্রোজেন আর অক্সিজেন, সেক্ষেত্রে বার্নিংটা কেমন হবে? স্যার পিওর হাইড্রোজেন থাকলে তো বার্নটা তো পেল ব্লু ফ্লেম। হ্যাঁ, moisture is moisture condenses on the cooler parts of the vessel. সেটা ঠিক আছে, আমি সে কথা বলছি না, যে যদি হাইড্রোজেন আমি বার্ন করি, সিম্পল বার্ন করি, পিওর আর ইমপিওর বার্নিং এর মধ্যে কিরম ডিফারেন্স হবে? যে pure burning will not be explosive. রুদ্রনীল, মানে ইমপিওর হাইড্রোজেন বার্ন করলে পপ সাউন্ড প্রডিউস হবে, পিওর সাউন্ডে সেটা, পিওর হাইড্রোজেনে সেটা হবে। পিওর হাইড্রোজেনে কিন্তু হয় না, মাথায় রেখো, ওই জায়গাটায় আমি এমফাসাইজ করতে চাইছিলাম। এই যে গ্যাস, কি পিওর হাইড্রোজেন ল্যাবরেটরিতে আইডেন্টিফাই কি করে করবে? বার্নস উইথ পেল ব্লু ফ্লেম, কিন্তু পপ সাউন্ড হবে না যদি 100% পিওর থাকে। ঠিক আছে, আর দুটো টার্ম মনে রাখো, এয়ার, এটা অ্যান্সার লিখতে সুবিধা হবে, এয়ার প্লাস অক্সিজেন, এই সরি এয়ার প্লাস অক্সিজেন বলছি, এয়ার প্লাস হাইড্রোজেন বা অক্সিজেন, হ্যাঁ কি কি মিক্সচার বলবো?
ডেটোনেটিং মিক্সচার, বুম, ঠিক আছে, এক্সপ্লোসিভ মিক্সচার বা ডেটোনেটিং মিক্সচার, এই টার্মটা ইউজ করবে, এটা কিন্তু কিওয়ার্ড। আর এই যে জিনিসটা লিখলাম, গ্যাস বার্নস উইথ আ পপ সাউন্ড, তোমায় তো বলে দেবে না পিওর ইমপিওর, তুমি পপ সাউন্ডই লিখবে, এইটাকে বলে রেলিভেন্ট অবজারভেশন। এখন আইসিএসসি যে কোনো কোশ্চেন পেপার, এমনকি সিবিএসসির কোশ্চেন পেপারে দেখবে এই কথাটা লেখা থাকে, রেলিভেন্ট অবজারভেশন, মোস্ট রেলিভেন্ট অবজারভেশন। পেল ব্লু ফ্লেম অ্যাকচুয়ালি রেলিভেন্ট অবজারভেশন না, এতটাই পেল হয় না, ওটা দেখা যায় না, ইজ নট ভেরি রেডিলি। পেল ব্লু হচ্ছে পিওরের জন্য, যেটা পপ সাউন্ড মানে করবে না, আর পেল ব্লু ফ্লেম হচ্ছে ওটার অবজারভেশন। হ্যাঁ, না তোমার এমনিটাও তুমি যদি বার্ন করাতেই থাকো ওটা পেল ব্লু ফ্লেম নিয়ে বার্ন করবে, কিন্তু পপ সাউন্ডটা ওইভাবে আসবে না। আর হাইড্রোজেন আন্ডার সার্টেন কন্ডিশন, এই কন্ডিশনটা এখন ডিসকাস করছি না, দরকারও নেই। বার্নস ইন অক্সিজেন টু ফর্ম H2O, কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যদি আমি কন্ট্রোলড কন্ডিশনে রিয়াকশন করতে পারি, আই উইল গেট হাইড্রোজেন পেরক্সাইড। এই পেরক্সাইডের স্ট্রাকচারটা একটু জেনে রাখো, ইট প্র্যাকটিক্যালি লুকস লাইক দিস, often referred to as a open book structure. আর যেটা হচ্ছে তোমার লিথিয়াম বা এই গ্রুপে আরো যারা মেম্বার আছে, সোডিয়াম টোডিয়াম, এরাও কিন্তু পারক্সাইড তৈরি করে। লিথিয়ামের পারক্সাইড ইজ নট ভেরি স্টেবল, সোডিয়ামের পারক্সাইড ইজ কোয়াইট স্টেবল। দেখো এখানে অনেকগুলো সিমিলারিটিও শো করে উইথ অ্যালকালি মেটালস। ওকে, নন মেটালের সাথে কম্বাইন করে, যেমন খুব কমন কম্পাউন্ড আমাদের দেখো, যদি আমরা লিখি, তোমাদের বইতেও আছে, H2O Na2O, H2S Na2S, হ্যাঁ, আর কি হয়, HCl NaCl, সিমিলার কম্পাউন্ডস, সিমিলার মানে ফর্মুলা, H2SO4 Na2S। হ্যাঁ, ঠিক আছে, তো রিপ্লেসমেন্ট হয়। আর যেটা হচ্ছে তোমার মেন সিমিলারিটিস উইথ হ্যালোজেন কিসে কিসে, একটা হচ্ছে বলো বলো বলো, শুনছি। ফিজিক্যাল স্টেট, গ্যাস গ্যাসিয়াস, বোথ গ্যাসিয়াস, সেকেন্ড ডায়াটমিক, আর কি বলা যেতে পারে, হাইড্রাইড ফর্মেশন কিন্তু খুব রেয়ার, অনেক বইতে হাইড্রাইডের কথা লেখা আছে, ঠিক আছে, মোনোভ্যালেন্ট, এই কথাটা লিখে দেবে, এটা সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন ইজ monovalent like either of them. আমার অ্যালকালি মেটালও মোনোভ্যালেন্ট, হ্যালোজেনও মোনোভ্যালেন্ট, কিন্তু এখানে মনে রাখবে unlike oxides of alkali metals, alkali metals which are basic, those of halogen অনন্তিকা, হ্যাঁ, কি হবে আরুষ, কি বললে, আর অ্যাসিডিক। ওয়াটারের ক্ষেত্রে যেটা হচ্ছে মানে অক্সাইডস অফ হাইড্রোজেন মানে ওয়াটার ইজ নিউট্রাল, that is water is neutral. তাহলে একটা ডাউট আছে,
একদম বলো। স্যার অ্যাসিড রেনের ক্ষেত্রে ওয়াটার তো অ্যাসিডিক হয়ে যাচ্ছে। আরে ভাই তখন ওয়াটারের সাথে তো তুমি কার্বন ডাইঅক্সাইড মিক্স করছো, পিওর ওয়াটারের কথা বলছি। হ্যাঁ তা তো ঠিক। হ্যাঁ আচ্ছা, আর কি আছে? হ্যাঁ হাইড্রোজেন কিন্তু হচ্ছে মোরাললেস ইলেকট্রন নেগেটিভ টেকনিক্যালি। হাইড্রোজেন হ্যাজ হায়ার ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি আমরা শিখেছিলাম। হোয়াট ইজ ইলেকট্রোনেগেটিভিটি? অনন্তিকা, এনি আইডিয়া? Tendency to gain electron বলো বলো, শুনছি। টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রনস, কিরম ইলেকট্রন? form valential electron. তুমি যেটা বলছো সেই ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনিশন বলছো। ইটস টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট বন্ডেড পেয়ারস অফ ইলেকট্রনস when combined in a compound. ঠিক আছে? হাইড্রোজেন আমার তো একটা জিনিস মনে আছে, ইলেকট্রোনেগেটিভিটির ইউনিট হচ্ছে কাই। কাই ইউনিট না, সিম্বল কাই। হ্যাঁ, সিম্বল ইজ কাই, নট ইউনিট। ইউনিটলেস ইলেকট্রোনেগেটিভিটি, ইউনিটলেস রেশিও তো, মানে কম্পারেটিভ ইয়ে থেকে আমরা ব্যাপারটা পাই না, কম্পেয়ার করে পাই উইথ রেসপেক্ট টু সামথিং, ফ্লুইডের সাথে কম্পারিজন করে পাই। হাইড্রোজেন হ্যাজ হায়ার ইলেকট্রোনেগেটিভিটি as compared to alkali metals. Sir, fluorine is the most electronegative element. Fluorine is the most electronegative element. একদম। ইলেকট্রোনেগেটিভ ভ্যালু কত ফ্লুরিনের আরুষ? স্যার এটা ভুলে গেছি। 3.98। মোর অ্যাকিউরেট ভ্যালু 3.98। বইগুলোতে কত লেখা থাকে? 4। আচ্ছা, এবার যেটা কথা হচ্ছে রিগার্ডিং দ্য প্রিপারেশন পার্ট, হাইড্রোজেন প্রিপারেশন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইজ ডান থ্রু হুইচ মেথড? হুম 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 আর আমাদের যদি ল্যাব প্রিপারেশন হয়? ইলেকট্রোলিসিস। হ্যাঁ, ইলেকট্রোলিসিস না তো, স্যার একবার রিপিট করুন। ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন। স্যার অ্যামোনিয়া থেকে। হ্যাঁ, কি থেকে? জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, দ্য জিঙ্ক শুড নট বি ভেরি পিওর। The zinc should be granulated zinc. Granulated zinc means it contains copper as the most common form of impurity. This copper acts as a catalyst, helps in the process in which hydrogen is prepared. গতকাল থেকে এটা হচ্ছে কনস্ট্যান্ট। যখনই আমি এটা কানেক্ট করছি ল্যাপটপের সাথে, ট্যাব মানে স্মার্টবোর্ডটা কানেক্ট করছি, জুম ইয়ে হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। এখন দেখো কানেক্টেড ছিল না, এটা প্রবলেমও করেনি। একটু ওয়েট করে যাও, দেখছি। দেখাচ্ছে দেখাচ্ছে না, দাঁড়াও। এতক্ষণ এসছে, দেখা যাচ্ছে? দাঁড়াও ভাই, দেখছি। আবার জুম ডিসকানেক্টেড, একটু ওয়েট করে। গতকাল এই সেম প্রবলেম হচ্ছিল, যতবার আমি ল্যাপটপ কানেক্ট করেছি জুম ইয়ে হয়ে গেছে, মরে গেছে। See this? Your screen is visible. So we begin with the laboratory preparation of dihydrogen. এখন আর হাইড্রোজেন বলে না, ডাইহাইড্রোজেন বলে। হেন্স মানে আইউপ্যাক বলেছে এটাকে ডাইহাইড্রোজেন বলতে। কেন হাইড্রোজেন বললে এখন থেকে হাইড্রোজেন অ্যাটম বোঝাবে।
আর ডাইহাইড্রোজেন মিনস উই আর টকিং অ্যাবাউট দ্য মলিকিউল। এই যে ল্যাবরেটরি প্রিপারেশনের টেকনিকটা কি হবে? যেটা এক্ষুনি কথা হলো, যে উই উইল বি ইউজিং zinc plus HCl, granulated zinc plus HCl হলো zinc chloride plus hydrogen। একদম। দেখো, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার, না, স্ক্রিনের লেখাটা দেখা যাচ্ছে ল্যাবরেটরি মেথড। হ্যাঁ স্যার। না স্যার, উড়ে গেল। আবার চলে এলো। হ্যাঁ স্যার। ল্যাপটপের সাথে আমার ইয়েটা কানেক্ট করলে, স্মার্ট বোর্ডটা কানেক্ট করলে লোডটা নিতে পারছিল না, রেকর্ডিংটা মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছিল না, ওটাকে আমি ম্যানেজ করেছি, কিন্তু এবারে এটা নতুন সমস্যা শুরু হয়েছে। এটা লেখো, এটা লিখবে। ইলেকট্রনিক্যাল সিরিজটার সাথে তোমাদেরকে ইন্ট্রোডাকশন করে দিচ্ছি, কেননা এখানে একটা সমস্যা আছে। যখন ইলেকট্রোলিসিস করবে, ইলেকট্রনিক্যাল সিরিজটা ন্যাচারালি চলে আসবে। কি বলেছিলাম, মেটাল অ্যাক্টিভিটি সিরিজ আর ইলেকট্রনিক্যাল সিরিজের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু দের ইজ নট মাচ অফ আ ডিফারেন্স। ইলেকট্রনিক্যাল সিরিজে শুধু পজিশনটা চেঞ্জ হয় বিটুইন গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম, আর ওদিকে বিটুইন সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। ঠিক আছে। দেখো, সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট একটু একটু তাড়াতাড়ি করতে হবে ভাই। হ্যাঁ, ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবে। হ্যাঁ, এটা লেখো। দেখো, আমরা কিন্তু এটা অলরেডি করেছি, খালি এইখানে আমার টাইপিস্ট একটা গন্ডগোল করেছে। ও না, মেটাল অ্যাক্টিভিটি সিরিজের জায়গায় ইলেকট্রো কেমিক্যাল সিরিজ লিখে দিয়েছে। সরি সরি সরি, ঠিক আছে। আর এটা ইলেকট্রোড পোটেনশিয়াল হবে না, ও দু জায়গা থেকে দুটো জিনিসকে কপি পেস্ট করে গন্ডগোলটা বাঁধিয়েছে। ইলেকট্রোকেমিক্যালে তো সোডিয়াম আর হ্যাঁ, ক্যালসিয়াম হ্যাঁ, উল্টা প্ল্যাটিনাম উল্টে যাবে। ও উল্টো করেছে, এখানে গন্ডগোল করেছে, এটা একটু চেঞ্জ করে দাও। স্যার এটা কি কি বলে লিখতে হবে? মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। এটা মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল হলে এই সোডিয়াম পটাশিয়াম আর গোল্ড আর প্ল্যাটিনাম এটা উঠে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। আর হচ্ছে সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ মেটালিক এলিমেন্টস অর আয়ন্স অ্যাকর্ডিং টু देयर ইলেকট্রোড পোটেনশিয়ালস ডিটারমিন। ইলেকট্রোড পোটেনশিয়াল বা কেটে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওটা আসবে যাবে একটু হবে, মানে এটা কানেক্ট করলেই প্রবলেমটা হচ্ছে। ট্যাবটা কানেক্ট করলে, এই স্মার্ট বোর্ডটা কানেক্ট করলেই প্রবলেম হচ্ছে ল্যাপটপের সাথে। অ্যাকর্ডিং টু देयर রিঅ্যাক্টিভিটি। এরম ভাবে লিখে নাও। দেখা যাচ্ছে, লেখাটা দেখা যাচ্ছে? স্যার আমার এখানে ফ্রিজ স্যার আমারও ফ্রিজ হয়ে গেছে। ওই তো ফ্রিজ হয়ে গেছে কেন? পুরো দাঁড়া দাঁড়া, আমারও ফ্রিজ হয়ে গেছে। জুমটার না মানে এত বেকার একটা অ্যাপ, মানে ইউজলেস অ্যাপ সত্যি কথা বলতে। একটা আপডেট দেয় না ঠিক করে, খালি কিন্তু দিনে 50 বার করে আপডেট হতে থাকছে। একটা আপডেট 50 MB 100 MB মিনিমাম। দাঁড়াও, মেন অ্যাকাউন্টটা থেকে বারবার করে আমি বার করে দিচ্ছি, কানেক্ট না করলেও তো নয়। জাস্ট আ মোমেন্ট।
দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এবার দেখেন হ্যাঁ ঠিক আছে, লিখে নাও লিখে নাও। ক্লাসটা ফুল রেকর্ড হচ্ছে এখন, এখন ক্লাস রেকর্ডিং মাঝখানে কাটবে না। সেইটা করতে গিয়ে এটা একটা নতুন হেডেক অ্যাড হয়েছে আমার। লেখা হলে বলবে। Metal reactivity series এ কার্বন হুম, কার্বন, না না কার্বনটা উড়িয়ে দাও, ভুলভাল করেছে এখানে। বলছি তো পটাশিয়াম সোডিয়াম পপুলার সায়েন্টিস্ট ক্যান মেক আ জু ইন লো হিউমিড কান্ট্রিজ। ও কার্বনটাকে আমরা ঢুকিয়ে দিয়েছে, ছেড়ে দাও, ভুলভাল। এটা আমার টাইপিস্ট মানে একের সময় এমন উইয়ার্ড মিস্টেকস করে না, এটা নতুন। তাড়াতাড়ি করেছে তো গন্ডগোল করে দিয়েছে। আর স্যার 10টা তিনটা থাকবে, তিনটা থাকবে, তিন ওই পজিশনেই থাকে। ঠিক আছে, ডান। এখানে নিকেল আসে না কোথায়? হ্যাঁ হ্যাঁ, কি নিকেল আসে কি মানে metal নিকেল আসে, activity নিকেল আসে, নিকেল আসে, কোবাল্টিকেল ওগুলো আমরা পরে করব। এটা হয়ে গেছে তো লেখা সবার? হ্যাঁ স্যার হ্যাঁ, এবার দেখো, এবার দেখো এখানে যেটা পরবর্তী প্রিপারেটরি স্টেপ, এটা বইতে তোমাদের লেখা আছে, কনসাইজে লেখা আছে, সেটা হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশনটা ইজ ডান উইথ ডাইলুট অ্যাসিডস, sorry, the acid should be dilute. We all know zinc being an dash metal, বলো কি মেটাল হবে অদ্রিজা? It reacts with concentrated alkali. হুম, বলবো বলো। amphoteric Amphoteric. Amphoteric metals are the ones which react with acids both acids and bases. In our syllabus, we have zinc, aluminium, আর lead, আরেকটা আছে, আরেকটা, হ্যাঁ, tin, as the amphoteric metals. These generally react with both acids and bases. যখন অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, the acid must be dilute, আর যখন বেসের সাথে রিঅ্যাক্ট করবে, the base is basically কি কনসেন্ট্রেটেড। concentrated এবার হট কনসেন্ট্রেটেড হলে দেখবে তোমাদের the product is quite different. এটা তোমাদের রয়েছে হচ্ছে এক্সারসাইজ, আমার বইতে এক্সারসাইজ 6.a ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেনের ঠিক আগের পেজটায় দেখো কনসাইজে, আমার এডিশনটা রয়েছে, তোমাদেরটা কি আছে আমি জানি না। যদি কনসেন্ট্রেটেড NaOH ইউজ করো, ইট ফর্ম সোডিয়াম অ্যালুমিনেট। হট কনসেন্ট্রেটেড যদি ইউজ করো, মানে এটা জাস্ট কনসেন্ট্রেটেড, কিন্তু তুমি যদি হট কনসেন্ট্রেটেড ইউজ করো তখন কি হবে, ইট উইল ফর্ম দ্য অ্যালুমিনিয়াম। দিয়ে লিখি, অ্যালুমিনিয়ামের লেখাটাই মেন আসে আর কি কোশ্চেন। এখানে অ্যালুমিনিয়ামটাই অ্যালুমিনেট আর মেটা অ্যালুমিনেটের মধ্যে একটা ডিফারেন্স আছে। এটা ক্লাস 10 এর দালালে এটাকে অ্যালুমিনেট লেখা আছে, বাট অ্যাকচুয়ালি ইট শুড বি মেটা অ্যালুমিনেট। এটা হচ্ছে 6 4 না, হিসেবে ভুল করেছি। 6.8 এ হ্যাঁ 6.8 কনসাইজ 6.8 না, মানে এক্সারসাইজ 6A যেটা আছে, হ্যাঁ 6.8 হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন, তার ঠিক আগে দেখো, তার ঠিক আগে দেখো রয়েছে। হ্যাঁ, আরেকজন কিছু একটা বলছিলে। এটা লিখে নাও।
হয়েছে? লেখা হলে বলবে, বেশি টাইম লাগিও না। অদ্রিজা হয়েছে লেখা? আচ্ছা। হ্যাঁ ভাই, চলো বাকিদের কারো হয়নি এরম কেউ আছো? বিশাখা হয়ে গেছে। হয়ে গেছে তো? চলো এবার যেটা আছে দেখো, প্রিপারেটরি প্রসেসে অনেকগুলো নাম আছে। এটা স্টেপ 2, এটা দরকার নেই, স্টেপ 2টা লেখার দরকার নেই, ঠিক আছে? স্টেপ 2টা লেখারই দরকার নেই। এটাকে স্টেপ, এটাকে 2 করে দাও, এটাকে 3 করে দাও। এখানে দেখো কতগুলো টার্ম আছে। ওয়ান ইজ উলস বটল, সেকেন্ড টার্মটা হচ্ছে থিসেল ফানেল, আর লাস্টলি যেটা একটু আগে ডিসকাস করলাম, গ্র্যানুলেটেড পিসেস অফ জিঙ্ক। পিওর জিঙ্ক ইজ নেভার ইউজড বিকজ পিওর জিঙ্ক will not contain copper as the prime impurity. Normally we do not require the impurity anywhere near the reaction, but here in this case in particular we will be requiring the impurity because it will be playing a very vital role. Copper ta impurity হিসেবে থাকে না, so copper acts as the catalyst. লিখে নাও। So granulated zinc এর মধ্যে কপার থাকে কি করে? In the first place, ওটা ইমপিওর, মানে তোমার যেটা ওর হিসেবে যে জিঙ্কটা আসে না, তার মধ্যে এমনি কপার থাকে। জিঙ্ক আর কপার পাশাপাশি আছে দেখো পিরিয়ডিক টেবিলে, and they are very similar, certain properties are quite similar, ঠিক আছে? এবার দেখো এরকম একটা তোমাদের সেটআপ আছে বইতে, আমি ইয়েটা দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদের বইয়ে যেটা আছে সেখানে দেখো একটা রাউন্ড বটম ফ্লাস্ক লেখা আছে, ড্র করা আছে, কিন্তু অনেকের বইতে দেখবে এইটা করা আছে অ্যাজ উলস বটল। ইয়ের বইটা কোথায় গেল? এই যে বিহারি শেলফটা কি? বিহাইভ শেলফ আছে যার মধ্যে তুমি কালেক্ট করছো, এই যে অ্যারেঞ্জমেন্ট, এটাকে বিহাইভ শেলফ বলে, ঠিক আছে? উলস বটলের একটা ছবি আছে ক্লাস 8 এর বইটাতে। ক্লাস 8 এর যে কনসাইজ আছে তার পেজ নাম্বার 93 অ্যাক্টিভিটি 2 তে যে ছবিটা আছে, দ্যাট ইজ অফ আ উলস বটল। উলস বটলে দুটো এরকম ইয়ে ঢোকানোর জায়গা থাকে, একটা দিয়ে থিসেল ফানেলটা ঢোকে, একটা দিয়ে ডেলিভারি টিউবটা বেরোবে। কিন্তু তোমাদের বইতে যেটা ছবি আছে না, 9 এর বইতে বা আরো অনেকগুলো বইতে যে ছবিটা আছে, দ্যাট ইজ অফ আ রাউন্ড বটম ফ্লাস্ক, ঠিক আছে? এবার উলস বটলের কতগুলো ফ্যাক্টর আছে সেটা বলে দিই। উলস বটলে যে থিসেল ফানেলটা ডোবানো থাকবে, the end of the thistle funnel should be inserted into the acid. কেন বলো তো? এর ভেতরে অ্যাসিড আছে, গ্রানুলেটেড জিঙ্ক প্লাস অ্যাসিড। থিসেল ফানেলের গোড়াটা should be dipped into the acid. Why? একটু উপরে তো থাকতে পারতো, এরকম The gas prepared will escape গ্যাস through the funnel. টিউবটার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে গেছে। হ্যাঁ, এখানে যে হাইড্রোজেন যখন তৈরি হওয়া শুরু হবে, if the pressure is high enough, যদি হাইড্রোজেন অনেকটা তৈরি হতে শুরু করে, the gas might escape through the thistle funnel. To prevent that, the arrangement is made in such a way যে আমার thistle funnel-এর গোড়াটা should be inside the acid. Only hydrogen can live through the delivery tube. এটার মাথাটা যদি এই thistle funnel-এর মাথাটা যদি এই লেভেলে থাকতো, এই ভিতরে যে হাইড্রোজেনটা তৈরি হচ্ছে না, হাইড্রোজেনটা এখানে একটা প্রেসার জেনারেট করে, ইনক্রিজ প্রেসার জেনারেট করে, and that pushes the hydrogen through the delivery tube. Instead কি হতো, এইখানে এখান দিয়ে বেরিয়ে যেতে পারতো। আরেকটা জিনিস, সেকেন্ড, ইনিশিয়াল যে গ্যাসটা লিবারেটেড হবে ডেলিভারি টিউব দিয়ে যেটা বেরোবে, দ্যাট মাস্ট বি রিজেক্টেড, কেননা ভিতরে যে ইনিশিয়ালি যে এয়ারটা ছিল না, দ্যাট উইল অলসো বি এক্সপেলড আউট। যতক্ষণ না ওই এয়ারটা পুরোপুরি এক্সপেলড আউট হচ্ছে, তুমি হাইড্রোজেনটা কালেক্ট করবে না, কেন কালেক্টেড হাইড্রোজেন ইন দ্যাট কেস উইল কন্টেন অক্সিজেন অর এয়ার, দ্যাট উইল মেক দ্য হাইড্রোজেন আ ডিটোনেটিং মিক্সচার। দেখো থিসেল ফানেল দিয়ে কিরকম ভাবে অ্যাডটা হবে, দেখো এখান দিয়ে তুমি HCl-টা দিলে, ড্রপ বাই ড্রপ পড়লো, ঠিক আছে, গেল, রিয়াকশন স্টার্ট হলো, যেই রিয়াকশন স্টার্ট হলো ওই দিক দিয়ে তোমার হাইড্রোজেন গ্যাস বেরোতে থাকবে।
কিসে বেরোবে না বিহাইভ শেল্পে। বিহাইভ শেল্পের নিচটা দেখো একটু বড়, বেশি চওড়া। ঠিক আছে, এবার একটু কোশ্চেন অ্যান্সার করা যায়। বলো বৈশাখী, এই সরি বৈশাখী না, তোমার নামটা কিন্তু ভুলে যাই, বিশাখা, সরি। হ্যাঁ বলো, এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ বলি আচ্ছা বলো বলো বলো। এ হবে হ্যাঁ, মোর ইলেকট্রোপজিটিভ। What is meant by electropositive? Electropositive means someone or some element which is more capable of losing an electron. তাহলে যে খুব সহজে ইলেকট্রন লুজ করতে পারে তাকে আমরা মোর ইলেকট্রোপজিটিভ বলি, তাই তো? তাহলে সে যদি ইলেকট্রন লুজ করার ব্যাপারে খুব পারদর্শী হয়, খুব এফেক্টিভ হয়, then it will transfer its own electrons to hydrogen, causing hydrogen to get reduced. এগুলো কিন্তু সমস্ত আমাদের ফাউন্ডেশনের কোশ্চেন, একটু প্র্যাকটিস করে নিলে আমার মনে হয় বেটার হয়, অ্যাজ অ্যান্ড হোয়েন থিংস আর ডান। বোথ হবে, এটা এনএসিজেস, ঠিক আছে। নেক্সট, কমার্শিয়াল প্রিপারেশন। কমার্শিয়াল প্রিপারেশনের জন্য যে টেকনিকটা ইউজ হয় দ্যাট ইজ মেনলি বস প্রসেস। কিন্তু এইখানে হচ্ছে আমাদের আরেকটা প্রসেস হচ্ছে ইলেকট্রোলিসিস অফ ওয়াটার। নাও থিং ইজ দ্যাট ফর ইলেকট্রোলিসিস অফ ওয়াটার ইজ আ worst possible, মানে পিওর ওয়াটার ইজ দ্য worst possible conductor of electricity. পিওর ওয়াটার, সেই জন্য H2SO4 অ্যাড করা হয়, few drops of concentrated H2SO4, conductivity improves. কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা H2SO4 ইউজ করব, HNO3 ইউজ করব না, কেন NO3- is an interfering radical. NO3- if introduced, it will not only HNO3 is an oxidizing acid, but NO3- is also something which interferes with the normal process of the reaction. সেই জন্য ওটাকে অ্যাভয়েড করা হয়, নাম্বার 1। নাম্বার 2, HCl might be used, কিন্তু Cl- যেটা আছে, যেমন আমাদের কি হয়, আমাদের যখন ইলেকট্রোলিস হয়, এই জায়গাটা ডিটেলসে করছি, সেখানে ক্লোরিন লিবারেটেড হতে পারে, ঠিক আছে। Asbestos diaphragm নাও লিখতে পারো। when electricity is applied, water breaks into oxygen and dihydrogen gas. Dihydrogen gas is collected at cathode or dioxane at anode. তাহলে ওভারঅল রিঅ্যাকশন এটা ডিউরিং ইলেকট্রোলিসিস। এইটা আবার আমি একটু ডিটেলসে ডিসকাস করে নেব। আমাদের কি আছে, there is a cathode anode system, right? হ্যাঁ, একটা ক্যাথোড অ্যানোড সিস্টেম আছে। এই যে ক্যাথোড অ্যানোড সিস্টেমটা আছে, here we, আচ্ছা এইটা না একটুখানি আগে বিয়েটাই দেখি। This is the electric circuit that we have. এই মাথাগুলো খোলা থাকে so that hydrogen and oxygen can be collected at two ends. আচ্ছা এবার বলে রাখি, এগুলো ইলেকট্রোড, পজিটিভ টার্মিনালের সাথে যে কানেক্টেড সে কি ওইখানে, পজিটিভ টার্মিনালের সাথে কোন ইলেকট্রোডটা কানেক্টেড থাকে? অ্যানোড। অ্যানোড। অ্যানায়ন্স ট্রাভেল টুয়ার্ডস দ্য অ্যানোড, ক্যাটায়ন্স ট্রাভেল টুয়ার্ডস দ্য ক্যাথোড। যাদের পুরনো এডিশনের বই খেয়াল করবে ক্যাথোডটা লেফটে আছে, অ্যানোডটা রাইটে। কিন্তু যাদের নিউ এডিশন, অ্যাকর্ডিং টু দ্য নিউ আইউপ্যাক রুলস, দ্য অ্যানোড শুড বি প্লেস টুয়ার্ডস দ্য লেফট। ওই জন্য দেখো অ্যানোডটা বাঁ দিকে, ক্যাথোড ডান দিকে। ওকে, এবার কি করা হচ্ছে, যখন ওয়াটার দিলাম আমি, ওয়াটার উইল ন্যাচারালি ডিসোসিয়েট প্রোডিউসিং OH- and H+। আরেকবার দেখাই কি হলো, ভালো করে দেখবে অ্যানিমেশনটা। OH- এখানে গেল, ইলেকট্রন ছেড়ে দিল and evolves as oxygen। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, কিন্তু ব্যাপারটা যেটা হলো, H+ আবার এখানে গিয়ে ইলেকট্রন নিল, যে ইলেকট্রনটাকে OH- এখানে ছাড়লো, দ্যাট ইলেকট্রন ট্রাভেলস থ্রু দ্য এক্সটার্নাল সার্কিট and enters the cathode where it is given off to H+। এই দেখো এখানে ইলেকট্রন দিল, ওদিকে দিল, এদিকে ইলেকট্রন এপাশে এলো। হ্যাঁ, আচ্ছা এইটা ছেড়ে দাও এখন, আপাতত ডিসকাশনটা করে নি কিভাবে হচ্ছে। দেখো রিঅ্যাকশন অ্যাট অ্যানোড, এটা লেখা হয়নি, কি হবে,
OH minus would travel towards the anode, releasing its electron, forming OH. Now 2 OH will combine among themselves to form H2O and a nascent oxygen. 2 nascent oxygen when produced combine among themselves to form O2. তাহলে কি হবে, আমি যদি দুদিকে 2 বসিয়ে দিই এখানেও, তাহলে কি হবে 2H2O তৈরি হবে, দুটো নেসেন্ট অক্সিজেন, তাই তো? দুটো চাই না, নাহলে O2 কি করে তৈরি হবে? এবার তার জন্য দুটো প্লাস দুটো 4টে OH চাই। সো 4OH, 4 ইলেকট্রন gives me 4OH। খেয়াল রাখো অ্যানোডে ইলেকট্রন গিভ আপ করছে OH মাইনাস, তাহলে অ্যানোডটা কি অক্সিডাইজিং ইলেকট্রন, লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন। আর কি হচ্ছে ক্যাথোডে, কি হচ্ছে কি বললাম, যে ইলেকট্রন গুলো অ্যানোডে আমার OH মাইনাস রিলিজ করবে, সেম ইলেকট্রনস উইল বি পিকড আপ at the cathode। তাহলে রিঅ্যাকশন এট ক্যাথোড কি হবে? রিডাকশন। অপোজিট, ওই জন্য ইলেকট্রোলিসিস ইজ অলসো নোন এজ আ রেডক্স প্রসেস, যেহেতু সাইমালটেনিয়াস অক্সিডেশন এন্ড রিডাকশন হয়। তাহলে এটা হলো আমার রিডিউসিং ইলেকট্রোড। এবার কি হলো দেখি, ক্যামেরার ব্যাটারি ফুল হলো নাকি না, ক্যামেরার ব্যাটারি ফুরিয়েছে। ক্যামেরার ব্যাটারি ফুরালে লাইভটা ফিডটা দিতে থাকে না, দেখেন, আর কিন্তু রেকর্ডিংটা চালু থাকে, মিনিমাম ব্যাটারিতে হয়। ক্যাথোডে কি হবে, 4টে ইলেকট্রন তাহলে এক্সটার্নাল সার্কিট দিয়ে ফ্লো করবে টুয়ার্ডস ক্যাথোড। তাহলে এখানে কি হবে, দোজ 4 ইলেকট্রনস উইল বি অ্যাকসেপ্টেড টু ফর্ম 4H। 2H plus 2H gives me 2H2, তাই তো? ওই জন্য হাইড্রোজেন ইজ টু অক্সিজেন রেশিও লিবারেটেড ইজ অলওয়েজ 2:1। না, এটা নোট করে নাও। ক্লোরো অ্যালকালি প্রসেস পরে পড়বো, আজকে না, এটা আপাতত বাদ থাক। লেখা হয়েছে আরুষ? স্যার খাচ্ছি, মানে লিখছি। খাচ্ছ না লিখছো? স্যার না, বাবা পাশে খাওয়ার কথা বলছিল, তাই এবারে ভুল করে লেখার জায়গায় খাওয়া বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো খেতে যাবে, ওয়েট করো একটুখানি, একটু লিখে নাও। না স্যার, খাওয়া হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে তো লেখা? 1 সেকেন্ড স্যার। হুম হুম। হয়েছে? হয়ে গেছে স্যার। চলো, এটা গুড কন্ডাক্টর, একটু আগে ডিসকাস হলো এটা। এটা ছেড়ে দাও, এটা এখন ছেড়ে দাও। ব্রাইন সলিউশন আমরা এখন কি মাথায় ঘামাবো না। ব্রাইন মানে কনসেন্ট্রেটেড সল্ট সলিউশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনেছি। এইটা লেখো। এটা কোন প্রসেস? স্যার বস প্রসেস। এটা বস প্রসেস মনে হচ্ছে, হাইড্রোকার্বন দিয়ে শুরু হচ্ছে, দেখো। আমি হাফ দেখেছিলাম, সিওটা দেখে আমি বস প্রসেস। ঠিক আছে, এটা আমাদের লাগবে না এখন, আপাতত ইমিডিয়েট লাগছে না।
এটা পরে তোমরা ইয়ে করে নিও, পরে দেখে নিও, ঠিক আছে। এইটা লেখো, এটা বস প্রসেস, সরি। ক্যাটালিস্ট কি ইউজ হয় বস প্রসেসে? What is the catalyst used? Sir, ferric oxide. হ্যাঁ, Fe2O3, কিন্তু সেটা ফার্স্ট স্টেপে নয়, সেকেন্ড স্টেপে। ফার্স্ট স্টেপে ক্যাটালিস্ট যেটা ইউজ হয় সেটা কি ছিল মনে পড়ছে? ফার্স্ট প্রসেসের ক্যাটালিস্ট, ওয়াটার গ্যাসটা লিখে নাও। সিম গ্যাস আর ওয়াটার গ্যাসের মধ্যে মেইন ডিফারেন্স কি ছিল? একটা জিনিস একটু দেখে নিচ্ছি, জানো তো। তোমাদের কোনো বইতে এটা মেনশন নেই, কিন্তু এটা মেনশন আছে যে এর পরের যে স্টেপটা আছে সেখানে যে ক্যাটালিস্ট ইউজ হয়, ঠিক আছে, এটা তো লিখেছিলে। এই যে এইটা একটু লেখা হবে, তোমাদের বইগুলোতে লেখা আছে Cr2O3 ইজ দ্য প্রমোটার, কিন্তু Fe2CO3 আর FeCr2O3 এর জায়গায় এখন দে ইউজ FeCrO3, একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। and the catalyst is iron chromate. এটা সেকেন্ড স্টেপটা দেখো তোমাদের বইগুলোতে Fe2O3 আছে as catalyst আর Cr2O3 আছে as promoter. What is a promoter? হ্যাঁ বলো। Sir, promoter is a substance which increases the rate of the catalyst. Increases the efficiency of the catalyst. Efficiency, rate না, and prevents catalytic poisoning. ঠিক আছে, ক্যাটালিস্টের পয়জনিং হতে পারে, সেই পয়জনিং প্রসেসটাকে ও স্টপ করে। ওকে, স্যার বলো। স্যার ক্যাটালিস্ট পয়জনিং কি? তুমি যখন ক্যাটালিস্টে ইউজ করছো অনেক ক্ষেত্রে কি হয়, ক্যাটালিস্টটা তোমার রিঅ্যাক্টেন্টের মধ্যে থাকা যে কি বলে রিঅ্যাক্টেন্টের মধ্যে থাকা তোমার যে ইম্পিউরিটি গুলো আছে তার সাথে রিঅ্যাক্ট করে যায়, ঠিক আছে। আবার বলছি, তোমার যে তুমি যখন ক্যাটালিস্ট ইউজ করছো না, ক্যাটালিস্ট যেটা ইউজ করছো, ক্যাটালিস্ট সবসময় যে একদম রিয়াকশন করে না তা নয়, ইটস আ ভেরি রং কনসেপ্ট। ক্যাটালিস্ট পার্টিসিপেটস ইন দ্য রিয়াকশন, কিন্তু ক্যাটালিস্ট কি হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন কামস আউট আনহার্মড অর আনচেঞ্জড, ঠিক আছে। এবার মুশকিল কি হয়, অল্টারনেটিভ যদি কিছু থাকে, যেমন ফসফরাস কম্পাউন্ড, ফসফিন টসফিন যদি থাকে, ওরা কি হয় অনেক সময় পার্টিসিপেট করে যায় ইন দ্য রিয়াকশন, ঠিক আছে। এই যে পার্টিসিপেশনটা করছে, ঠিক আছে, দিস পার্টিসিপেশন টেন্ডস টু এন্ড আপ দ্য ক্যাটালিস্ট ইন আ পজিশন যেখানে ও রিভার্ট ব্যাক করতে পারছে না ইনটু ইটস অরিজিনাল স্টেট, ওইটাকে বলে ক্যাটালিটিক পয়জনিং, বুঝতে পারলে? মানে ক্যাটালিস্টটা তার আগের স্টেটে আর ফেরত যেতে পারছে না, মানে তার আনরিঅ্যাক্টেড স্টেটে ফেরত যেতে পারছে না। তখন আমরা বলি ক্যাটালিস্টটা পয়জনিং হয়ে যাচ্ছে, দ্য ক্যাটালিস্ট ইজ গেটিং পয়জন।
এই যে ক্যাটালিটিক পয়জনিং প্রসেসটা, এটা স্টপ করার জন্য অনেক সময় প্রোমোটার অ্যাড করে। প্রোমোটারটা এফিসিয়েন্সি অফ দ্য ক্যাটালিস্ট ইমপ্রুভ করে, মানে ক্যাটালিস্টটা আরো যাতে ভালোভাবে রিয়াকশনে টেক পার্ট করতে পারে সেইটা এনশিওর করে। আর সেকেন্ড হচ্ছে আমার, এটা দরকার নেই এখন, হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আমার পয়জনিংটাকে প্রিভেন্ট করে। এফিসিয়েন্সি বাড়ায়, পয়জনিং কি প্রিভেন্ট হবে? ডি 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 একদম। এটা দরকার নেই, এটা দরকার নেই, ছেড়ে দাও। চলো, গুড নাইট ফর টুডে। ঠিক আছে, আমাদের ওয়াটারের পার্টটা বাকি রইলো, আর হিটিং অফ বা বার্নিং অফ হাইড্রোজেনটাও বাকি রইলো।